আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি খুব একটা ভালো নেই। পরীক্ষা খুবই কাছাকাছি চলে আসলো। আমি তোমাদেরকে বারবার রিমাইন্ড করে দিতেছি যে পরীক্ষা কিন্তু খুব কাছাকাছি চলে আসলো। ওকে, তো বেশি বেশি কিন্তু পড়াশোনা করতে হবে এখন। আচ্ছা, তো আমি আজ আলোচনা করবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে। আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম ডেফিনেশন অফ সেন্টেন্স নিয়ে, মানে সেন্টেন্সের স্ট্রাকচার চেনার উপায়, ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, তো আজ আমরা চেঞ্জিং সেন্টেন্স, মানে এই প্রত্যেকটা সেন্টেন্সের চেঞ্জিং এর বিষয়গুলো আছে, ওগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের চেঞ্জিং সেন্টেন্স কিন্তু একটা আছে, ওকে, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু চেঞ্জিং সেন্টেন্স আছে, মেবি 5 নাকি 7 নাম্বার, আমার খেয়াল নেই। আচ্ছা, তো চেঞ্জিং সেন্টেন্স মানে কি? এটা অনেকে মনে করো যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চলে গেলে হয়তো অর্থেরও পরিবর্তন হবে না। চেঞ্জিং সেন্টেন্স মানে হচ্ছে যে তোমার অর্থ ঠিক থাকবে, কিন্তু সেটা অন্য একটা সেন্টেন্সের স্ট্রাকচারে চলে যাবে। যেমন অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক, আর নেগেটিভ হচ্ছে না বোধক। এখন ধরো যে অ্যাফার্মেটিভে আছে হ্যাঁ, আর নেগেটিভে না, তো এখন দেখো যে তোমরা মনে করতে পারো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চলে গেলে হয়তো অর্থ পরিবর্তন হবে না। অর্থ কিন্তু সেম থাকবে। অর্থ কোনোদিনই পরিবর্তন হবে না। অ্যাফার্মেটিভে যে অর্থটা দিবে নেগেটিভে সেম অর্থ দিবে, কিন্তু দেখতে মনে হবে যে চেঞ্জ হয়েছে, আসলে অর্থের কোনো চেঞ্জ হবে না। তো আশা করি চেঞ্জিং সেন্টেন্স জিনিসটা বুঝতে পারছো। তো আজ আমরা রুল মোট, আচ্ছা আমি শুরুতে বলে দিই যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে মোট 13টা রুলস আছে। তোমাদের বিভিন্ন বইতে বিভিন্ন রকম রুলস থাকতে পারে, কিন্তু আমি সবগুলো রুলস একসাথে ঘাটাঘাটি করে আমি সর্বমোট 13টা রুলস বানিয়েছি। আমার দেখো, আমার শীট আছে, আমি শীট বানিয়েছি। চেঞ্জিং সেন্টেন্স, দেখো চেঞ্জিং সেন্টেন্স ফর এসএসসি 2026। তো এই আমার শীট, এখানে মোট আমি 13টা রুলস রেখেছি। 13টা রুলসের বাইরে আর কোনো রুলস দরকার নেই অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রে। বাকিগুলো তো আবার অন্য হিসাব। আচ্ছা, তো আমি এই শীট অনুযায়ী আজকে তোমাদের পড়াবো। আচ্ছা, দেখো যে আমাদের প্রথম যে রুলস সেটা হচ্ছে যে অনলি অথবা অ্যালোন থাকলে, এটা একটা কমন রুলস, হয়তো যারা আগে পড়েছে ওটা পারবে তোমরা। তো আমি শিখিয়ে দিচ্ছি, আর অবশ্যই অবশ্যই আমার রুলস গুলো কি, মানে আমি শর্টকাট টেকনিকে শেখাবো, কৌশলী শেখাবো, যাতে মনে রাখতে পারো। ব্যাখ্যা আকারে যদি শিখো তাহলে অনেক সময় লাগবে, আমি কৌশলী তোমাদেরকে শিখাবো। আচ্ছা, দেখো আমাদের প্রথম যে রুলসটা সেটা হচ্ছে যে অনলি বাই অ্যালোন। এখন কথা হচ্ছে যে অনলি বাই অ্যালোন এটা তিনটা ধাপে আমরা শিখবো, তিনটার ক্ষেত্রে শিখবো। একটা হচ্ছে যে আল্লাহ অথবা গড অথবা ব্যক্তির ক্ষেত্রে, একটা বয়স বা সংখ্যার ক্ষেত্রে, একটা কোনো বস্তু অথবা কোনো বিষয়ের ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখো আল্লাহ বা গডের ক্ষেত্রে অথবা কোনো ব্যক্তির ক্ষেত্রে তোমরা অবশ্যই এর পরিবর্তে যদি কোনো সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন থাকে তাহলে, এবং এখানে যদি আল্লাহ অথবা ব্যক্তি বুঝায়, তাহলে অবশ্যই ওই অনলি বা অ্যালোন উঠে গিয়ে তোমরা দিবে নান বাট। কি দিবে? নান বাট। আচ্ছা, আমি একটা এক্সাম্পল নিতেছি আমার শীট থেকে। তো আমাদের শীটে একটা বিশেষত্ব কি, যে আমি কোন বোর্ডে কোনটা এসেছে সেটাও দিয়ে দিয়েছি, মানে এই রুলস এর ক্ষেত্রে কোন বোর্ডে কোন প্রশ্ন এসেছে সেটাও আমি দিয়ে দিয়েছি। তো আমি একটা এক্সাম্পল লিখি। অনলি, আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে একটা এক্সাম্পল লিখি। সেটা হচ্ছে যে অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, তাহলে এটা নেগেটিভ ফর্ম কি হবে? সহজ। তো অনলি এর পরিবর্তে কি হবে? নান বাট হবে। তো আমরা নিলাম নান বাট। নান বাট ইউ ক্যান, ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। দেখো, অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক এর বাংলা অর্থ কি হবে? যে এই কাজটি একমাত্র তুমিই পারবে। তো এটা নেগেটিভ ফর্ম যখন আমি লিখলাম যে নন বাট ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, দেখো এটার মানে এই না যে এই কাজটা তুমি পারবে না, এটা এরকম কিন্তু অর্থ দেয়নি। এটার অর্থ হচ্ছে যে এই কাজটি তুমি ছাড়া কেউই পারবে না। আশা করি দুইটা অর্থই সিমিলার, জাস্ট চেঞ্জ হয়েছে, আমাদের দেখতে স্ট্রাকচারে চেঞ্জ হয়েছে, কিন্তু অর্থ কিন্তু সিমিলার। আমি বারবার বলতেছি অর্থ কিন্তু সিমিলার থাকবে, তোমরা আবার অর্থই পেঁচায় দিও না। আচ্ছা, আরেকটা কমন একটা জায়গা হবে। আচ্ছা, ছোট করে লিখি। আরেকটা কমন একটা এক্সাম্পল সেটা হচ্ছে যে আমি একটু ছোট করে লিখলাম যে আল্লাহ ক্যান অ্যালোন হেল্প আস। আচ্ছা, ক্যান অ্যালোন হেল্প আস। আচ্ছা, তো এটা নেগেটিভ ফর্ম কি হবে? আচ্ছা, এখন একটু একটু বোঝার জিনিস আছে, দয়া করে একটু ভালো করে দেখো।
তো এটা নেগেটিভ ফর্ম হবে যে নন বাট আল্লাহ ক্যান হেল্প আস। আচ্ছা, এখন তোমরা বলতে পারো স্যার নন বাট আমরা কেন সামনে আনলাম? আচ্ছা, এটা আজীবন মনে রাখবে, নন বাট সবসময় শুরুতে বসে। কেন শুরুতে বসে? নন বাট সবসময় শুরুতে বসে। প্রশ্ন হচ্ছে যে কেন শুরুতে বসে? ম্যাক্সিমাম টিচাররাও জানে না, মানে টিচাররা বলতে পারে না অথবা বলে না, কিন্তু আমি বলে দিই। একটু বোঝার জিনিস আছে, আর অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরাও জানে না। আচ্ছা, একটু বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে যে দেখো, নন বাট হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব এমন একটা পার্টস অফ স্পিচ যেটা হচ্ছে যে কোনো জায়গায় বসতে পারে, সেটা শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে। কিন্তু নন বাট এমন একটা অ্যাডভার্ব, এটা আজীবন শুরুতেই বসে, এটা মাঝে বসে না, শেষে বসে না। এটা আজীবন কোথায় বসে? শুরুতেই বসে। নন বাটের একটা, এই নন বাটে এটা বৈশিষ্ট্য, এটা শুরুতে বসে, কারণ এটা অ্যাডভার্ব। কথা হচ্ছে যে অ্যাডভার্ব কি? আচ্ছা, এখন কথা ডিটেলস আমি এখন বলতেছি না, এগুলো তোমরা যখন অ্যাডমিশন অথবা এসএসসি এইচএসসি উঠবে তখন তোমরা ডিটেলস জানবে আরো। হ্যাঁ, এখন যতটুকু প্রয়োজন ততটুকু জানো, এটাই তোমার মঙ্গল। আচ্ছা, তো আশা করি এটা মনে রাখবে যে নন বাট সবসময় শুরুতে বসবে। যদি অ্যালন কথাটা শেষেও থাকতো, আমার নন বাটটা শুরুতে আনতে হতো। তো এটার নেগেটিভ ফর্মটা কি হতো? যে নন বাট আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, এটা একটা কমন কমন উদাহরণ, সবাই এটা দিয়ে বোঝায়, আমি এটা দিয়ে বোঝালাম। আচ্ছা, এখন দেখো বয়স বা সংখ্যার ক্ষেত্রে, তো আশা করি এটা হয়ে গেছে, আল্লাহ গড অথবা ব্যক্তির ক্ষেত্রে যেটা, এটা হয়ে গেছে। এখন দেখো বয়স অথবা সংখ্যার ক্ষেত্রে, অনলি অথবা অ্যালন উঠে গিয়ে নট মোর দেন অথবা নট লেস দেন, আমি লিখে দিতেছি নট মোর দেন, নট সরি নট মোর দেন অথবা কি নট লেস দেন বসে। দেখো, তার মানে কি যে বয়স অথবা সংখ্যার ক্ষেত্রে অনলি অথবা অ্যালন উঠে গিয়ে কি হবে? নট মোর দেন অথবা নট লেস দেন বসে। এখন কথা হচ্ছে যে আমরা কোনটা নিব? তোমার যেটা মন চায় তুমি একটা বসালেই হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবে নট মোর দেন বসানোর। হ্যাঁ, নট মোর দেন বসানোর চেষ্টা করবে, এটা উত্তম। আচ্ছা, তো আমি একটা এক্সাম্পল লিখে দিতেছি, যে এক্সাম্পলটা আমি লিখি যে যে নূপুর, আচ্ছা নূপুর is only 10 years old. নূপুর is only 10 years old. আচ্ছা, অনলি নিচে দাগ দিলাম। আচ্ছা, দেখো, এখন এটা নেগেটিভ ফর্ম কি হবে? সিম্পল, অনলি উঠে দেখো। এখন এই সেন্টেন্সে অনলি দ্বারা আমার সংখ্যা বা বয়স বোঝাইতেছে, তার মানে 100% এখানে কি হবে? নট মোর দেন অথবা নট লেস দেন হবে। তো তুমি লিখবে নূপুর ইট সরি ইজ নট মোর দেন 10 years old, 10 years শেষ। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, 10 কথাটা লিখে নিবে, আমি শর্টকাটে লিখেছি। আচ্ছা, আমি লিখে দিতেছি 10। মার্কারে কালি নাই। আচ্ছা, তো আশা করি এই বয়স বা সংখ্যার ক্ষেত্রে এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, কোনো বস্তু অথবা বিষয়ের ক্ষেত্রে, তোমরা যদি অনলি বা অ্যালন থাকে, তোমরা লাগিয়ে দিবে নাথিং বাট, 100% নাথিং বাট লাগিয়ে দিবে, নাথিং বাট। আর অবশ্যই এগুলো যে জায়গায় আছে সেই জায়গার পরিবর্তে লাগাবে, এটা আবার সামনে বা পিছনে আনা দরকার নেই। এটা দিয়ে একটা এক্সাম্পল দেখাইতেছি। আর এটা কিন্তু রাজশাহী বোর্ড 2024 2025 এসেছে, সরি, রাজশাহী বোর্ড 2022 এসেছে। আর নাথিং বাট একটা এক্সাম্পল দিতেছি, অনলি দ্য মুন শাইনস এট নাইট। আচ্ছা, এটাই দিতেছি একটা এক্সাম্পল, যে অনলি দ্য মুন শাইনস এট নাইট। আচ্ছা, তো এটা নেগেটিভ ফর্ম কি হবে? তোমরা অনলি এর পরিবর্তে কি লাগিয়ে দিবে? নাথিং বাট। তো দিলাম নাথিং বাট দ্য মুন শাইনস এট নাইট। শেষ, সিম্পল। আচ্ছা, তো আশা করি এই রুলসটা খুব সহজভাবে বোঝাতে পেরেছি। এই রুলসে কোনো ভয় পাওয়ার কিছু নেই।
এই রুলসগুলো খুবই সহজ, জাস্ট একটু টেকনিক, একটু কৌশল ফলো করতে হবে। কৌশলটা কি? যে অনলি বা অ্যালোন থাকবে, যদি থাকে, যদি আল্লাহ গড অথবা ব্যক্তি বোঝায় তাহলে এর পরিবর্তে নন বার্ড বসবে, আর অবশ্যই নন বার্ড শুরুতে বসে। যদি বয়স বা সংখ্যা বোঝায় নট মোর দেন অথবা নট লেস দেন দিবে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে নট মোর দেন দেওয়ার, লেস দেন দেওয়ার দরকার নেই। যদি কোনো বস্তু অথবা বিষয় বোঝায় তাহলে তার এই অনলি বা অ্যালোন উঠে গিয়ে নাথিং বাট বসবে। সিম্পল। জাস্ট তোমরা পরীক্ষার হলে এই বক্সটা জাস্ট কল্পনা করবে, বক্সটা কল্পনা করবে যে অনলি বা অ্যালোন ব্যক্তির ক্ষেত্রে নন বাট, মানে ব্যক্তি বস্তু সরি ব্যক্তি আল্লাহ অথবা গড়ের পরিবর্তে এই যদি থাকে তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসবে। এরপরে যদি সংখ্যা বা বয়স বোঝায় তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে তোমরা নট মোর দেন অথবা নট লেস দেন লাগিয়ে দিবে, তো নট মোর দেন দিবে তোমরা, সিম্পল। আর যদি বা বিষয় বা বস্তু বোঝায় তাহলে অনলি অথবা অ্যালোন উঠে গিয়ে তোমরা নাথিং বাট দিবে। দেখো আমি চোখ বন্ধ করে কিন্তু বলে দিতে পারতেছি। তো এইভাবে তোমরা রিয়ালাইজ করবে, হ্যাঁ, রিয়ালাইজ করবে, মুখস্থ করার কিছু নেই, কৌশল কৌশল অ্যাপ্লাই করো, রিয়ালাইজ করো, সহজ সংজ্ঞাগুলোকে সহজ ভাবে নাও, কঠিন ভাবে নিও না। হ্যাঁ, আচ্ছা। তো রুল 1 বোঝাতে পেরেছি, আমরা এখন রুল 2টা শিখবো। রুল নাম্বার 2, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, রুল নাম্বার 2, টু ড্যাশ ড্যাশ টু থাকলে। এই রুলসটা না একটু একটু কঠিন, মানে একটু বোঝাটা একটু কঠিন। আমি সহজভাবে বুঝিয়ে দিব, সমস্যা নেই। একটু মনে রাখাটা একটু টাফ, তো তোমরা একটু চেষ্টা করবে এই রুলসটা বারবার বারবার প্র্যাকটিস করার। আচ্ছা, টু ড্যাশ ড্যাশ টু থাকলে, আচ্ছা, এটা একটা স্ট্রাকচার আর কি। হ্যাঁ, এটা কি একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা তোমরা লিখে নিবে, তোমরা কোথাও তোমাদের নোট খাতা লিখে নিবে, এটা একটা স্ট্রাকচার। আচ্ছা, এটা একটা স্ট্রাকচার। আচ্ছা, এখন স্ট্রাকচারটা কি আসলে, যে প্রথমত বলছে যে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, মানে যেই সেন্টেন্সটা তোমাকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে বলবে, যদি সেখানে টু অথবা টু থাকে, টু ড্যাশ ড্যাশ টু থাকে, তাহলে সেই সেন্টেন্সের প্রদত্ত মানে সেই সেন্টেন্সের সাবজেক্ট প্রথমে বসবে, এরপরে তার ভার্ব, এরপরে এই টু এর পরিবর্তে সো বসবে, টু এর পরিবর্তে কি বসবে, সো বসবে। এরপরে টু এর পরের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, দেখবো কি টু এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে অথবা অ্যাডভার্ব থাকবে, সেটা বসাবে। এরপরে টু এর পরিবর্তে দ্যাট বসবে, এরপরে টু থাকবে, সে টু এর পরিবর্তে দ্যাট বসবে। এরপরে প্রথম সাবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। এখন তোমরা বলতে পারো সাবজেক্টিভ ফর্মটা কি? আচ্ছা, ওই যে তোমরা শিখেছিলে যে ওই যে আই, হ্যাঁ, আই, মি, মাই, সাবজেক্টিভ অবজেক্টিভ পজিটিভ ফর্ম, এগুলো আর কি। তো এখানে ইউ হবে, আর এখানে হি অথবা সি, তাই না? এগুলো তোমরা শিখেছিলে। সাবজেক্টিভ ফর্ম বলতে কি যে প্রোনাউন গুলো বোঝায়, যেমন আই একটা সাবজেক্টিভ প্রোনাউন, ইউ একটা সাবজেক্টিভ প্রোনাউন, হি অথবা সি একটা সাবজেক্টিভ, মানে প্রথম সাবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। তার মানে এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। অবশ্যই মি আনবে না, মি কিন্তু অবজেক্টিভ ফর্ম। মাই পজিটিভ ফর্ম, এগুলো আনবে না, এগুলো আনবে। ওকে, আচ্ছা। আচ্ছা, তো একটু বুঝিয়ে দেই যে এরপর টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসে, টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসে। এখন ক্যান নট কখন বসে, কুড নট কখন বসে, মনে রাখবে। প্রেজেন্টের বেলায় ক্যান নট প্রেজেন্ট টেন্স যদি বোঝায়, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স, আমি আবার বলতেছি, প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে ক্যান নট, আর কুড নট বসে পাস্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্স বোঝালে কুড নট। এরপরে টু এর পরের অংশ। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেই, তারপরে তুমি একদম ইজিলি বুঝে যাবে। আমি একটা এক্সাম্পল দিতেছি, একটু মুছে নেই এগুলো। আচ্ছা, আচ্ছা, আমি একটা এক্সাম্পল লিখিতেছি যে Taimur was too hungry to wait. এটা সকল মানে 18 সালের প্রশ্ন, সকল বোর্ড 2018, দেখে নিতে পারো চাইলে। এখন দেখো কি বললাম, যে তাইমুর ওয়াজ টু হাংরি টু ওয়েট, তো এটার নেগেটিভ ফর্মটা আমরা এই স্ট্রাকচার অনুসারে লিখতে থাকি। প্রথমে কি বলছে, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, তো প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, এই যে তাইমুর, তো আমি লিখলাম তাইমুর, মানে আমার সাবজেক্ট। এরপরে কি, ভার্ব, ভার্ব কি, দেখো এরপরে এরপরে কিন্তু ভার্ব, এগুলো কিন্তু প্লাস, এগুলো কিন্তু প্লাস, একটু দেখে নিও, এগুলো প্লাস, এই যেগুলো আমি আবার মার্ক করে দিয়েছি, এগুলো প্লাস। আচ্ছা, তো দেখো এরপরে ভার্ব বলতেছে, তো ভার্ব কি, ওয়াস, তো আমি লিখলাম ওয়াস। এরপরে টু এর পরিবর্তে সো, তার মানে যে এই টু টু এর পরিবর্তে কি, সো বসবে।
এরপরে টু এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দাও। টু এর পরে অ্যাডজেক্টিভ কোনটা? হাংরি। এটা কিন্তু হাংরি অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, নট অ্যাডভার্ব। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ। তো আমরা টু এর পরবর্তী যে অ্যাডজেক্টিভ সেটা লিখলাম হাংরি। হাংরি। এরপরে টু, এরপর দেখো টু এর পরিবর্তে দ্যাট বসবে, তো আমরা এই টু এর পরিবর্তে লিখলাম দ্যাট। এরপরে প্রথম সাবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তো প্রথম সাবজেক্টটা কি? তাইমুর। তাইমুর অবশ্যই একটা ছেলে, তো এই এটা সাবজেক্টিভ ফর্ম কি হবে? অবশ্যই হি হবে, নিলাম হি। এবারে টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট, তো এইটা কোন টেন্সে আছে? এ ওয়াজ। অবশ্যই অবশ্যই এটা পাস্ট টেন্সে আছে। তোমাদের অবশ্যই অবশ্যই টেন্স লাগবে, টেন্স ছাড়া কিন্তু তোমরা কোনো কিছু পারবে না। আমি বারবার বলতেছি, তোমরা যে কোনো কিছু গ্রামারের যে কোনো আইটেম শিখতে যাও না কেন, টেন্স মাস্ট বি জানা লাগবে। তো অবশ্যই টেন্সটা ভালো করে শিখে নিও। তো দেখো যে যেহেতু আমার এটা পাস্ট টেন্সে আছে, তো অবশ্যই কি হবে? কুড নট হবে। আমি লিখলাম হি কুড নট। কুড নট। এরপরে যে বলছে টু এর পরে অংশ, তো টু এর পরে কি ছিল? ওয়েট। তো ওয়েট শেষ। দেখো খুবই সিম্পল, যদি কিনা স্ট্রাকচারটা জানা থাকে। স্ট্রাকচার না জানা থাকলে কিন্তু এটা তোমরা কোনোদিনই পারবে না। এই জন্য বললাম এই স্ট্রাকচারটা একটু জটিল, কিন্তু বারবার প্র্যাকটিস করলে এটা 100% মনে থাকবে। আমি গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি। মানুষ পারে না এমন কিছু নাই। মানুষ পারবে যখন, যদি সে চেষ্টা করে। না চেষ্টা করলে মানুষ কোনোদিনই সেটা পারবে না। আচ্ছা, তো আশা করি রোল নাম্বার দুইটা সহজ করে বুঝিয়ে দিতে পারলাম। তো এখন আমরা রোল নাম্বার 3 নাম্বারটা শিখবো। রোল নাম্বার 3 তে বলা হয়েছে যে অ্যাজ সুন অ্যাজ থাকবে। যদি কোনো বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে এই নেগেটিভ ফর্মের স্ট্রাকচারটা হবে এরকম। এটা কিন্তু অবশ্যই নেগেটিভ ফর্মের স্ট্রাকচার, অ্যাসার্টিভ না। আচ্ছা, তো কি হবে যে বলা হয়েছে যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুন আর হ্যাড বসবে। যদি কোনো বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকে, অবশ্যই অ্যাজ সুন অ্যাজ শুরু মানে প্রথমেই থাকবে, এটা কোনোদিন মাঝে থাকে না। অ্যাজ সুন অ্যাজ এমন একটা অ্যাডভার্ব, অবশ্যই এটা শুরুতেই থাকবে। তো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুন আর হ্যাড বসবে, প্লাস অ্যাজ সুন অ্যাজ যুক্ত প্রথম ক্লজের সাবজেক্ট বসবে। অ্যাজ সুন অ্যাজ যুক্ত প্রথম যে ক্লজ থাকবে, ক্লজটা কি, এটা অনেক ডিটেলস আলোচনা, এবং এই আলোচনাটা আমি খুব শীঘ্রই করবো, কারণ তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নামে চেঞ্জিং সেন্টেন্স গুলো আছে। তো ওগুলো জানার জন্য অবশ্যই ক্লজ জানতে হবে। তো তখন আমি আলোচনা করবো, তখন তোমরা দেখে নিও। আচ্ছা, তো আপাতত আমি বলে দিই ক্লজটা কি। এটা বাক্যাংশ, মানে একটা বাক্যের একটা অংশ আর কি। আচ্ছা, এটুকু জেনে রাখো, আর কিছু জানার দরকার না। অ্যাজ সুন অ্যাজ যুক্ত প্রথম ক্লজ এর সাবজেক্ট আমি দেখাইতেছি। আমি এক্সাম্পল যখন লিখবো তখন এটা আরো ভালো করে বুঝাবে। এরপরে মেইন ভার্বের ভি3 ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে শর্টকাটে ভি3 বলা হয়। হ্যাঁ, আচ্ছা। এবারে কমা এর পরিবর্তে দেন বসবে, একটা কমা থাকবে, এই কমার পরিবর্তে দেন বসবে। এরপরে কমা পরবর্তী দ্বিতীয় ক্লাস। আচ্ছা, এখন আমি একটা এক্সাম্পল লিখতেছি, আমার শীট থেকে একটা এক্সাম্পল লিখে দিই। আচ্ছা, লিখলাম। হ্যাঁ, যে as soon as the police came, the criminal ran away. আচ্ছা, the criminal ran away. আচ্ছা, তো as soon as the police came, the criminal ran away, তো এটার আমরা নেগেটিভ ফর্ম লিখি। এটা অ্যাফার্মেটিভ ছিল, আমরা নেগেটিভ লিখলাম। তো আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি বলা হয়েছে যে as soon as এর পরিবর্তে নো সোনার হেড বসবে, তো আমরা লিখলাম নো সোনার হেড। নো সোনার হেড। এরপরে কি as soon as যুক্ত প্রথম ক্লজ, দেখো as soon as যুক্ত এই যে একটা ক্লজ। হ্যাঁ, এটা একটা ক্লজ আর এই যে একটা ক্লজ, মানে দুইটা বাক্যাংশ একসাথে হয়ে একটা সেন্টেন্স তৈরি করেছে। এটি ক্লজের কাজ। আমি আরো ডিটেলসে আলোচনা করব কোনো একটা ভিডিওতে। আচ্ছা, নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আচ্ছা, দেখো যে as soon as যুক্ত প্রথম ক্লজ এর সাবজেক্ট, দেখো প্রথম ক্লজের সাবজেক্ট কোনটা? দা পুলিশ, তো লিখলাম দা পুলিশ। আচ্ছা, এরপরে কি যে মেইন ভার্বের ভি3 ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো মেইন ভার্ব কোনটা? ক্যাম। তো আমাদের আমরা পড়েছিলাম না যে কাম কেম কাম, তো অবশ্যই কি হবে? এটা ক্যাম। ক্যাম হচ্ছে ভি2 ফর্ম, কিন্তু ভি3 ফর্ম হবে কাম। আচ্ছা, যদি এটা কোত্থেকে আসলো, এগুলো তোমার কনজুগেশন অফ ভার্ব নামে একটা অধ্যায় আছে, মেবি তোমরা দেখে নিও, অ্যাডভান্সে পাবা, অথবা যে কোনো গ্রামার বইতে পাবা এই যে এগুলোর ফর্ম, যে কাম কেম কাম। হ্যাঁ, এগুলো পাবা তুমি। তো ক্যাম হচ্ছে ভি2 ফর্ম, তো এটা ভি3 হচ্ছে কাম। আবার ভি1ও কিন্তু কাম, কিন্তু আপাতত আমরা যেহেতু ভি3 লিখতেছি,
সো এটা কামই বসবে। আচ্ছা, কাম কেম কাম, ঠিক আছে। এবার কমা এর পরিবর্তে দেন, দেখো এই যে কমা, এই কমা এর পরিবর্তে দেন বসবে। এরপরে কমা পরবর্তী দ্বিতীয় ক্লজ, তো কমা পরবর্তী দ্বিতীয় ক্লজ, এটা তো ওটা হুবহু লিখে দিব, দা ক্রিমিনাল রেন অ্যাওয়ে। শেষ। খুবই ইজি, খুবই শর্টকাট, জাস্ট আমাকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এই স্ট্রাকচার গুলো অনেক কঠিন করে দেওয়া বইতে, আমি সহজভাবে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আমি বারবার বলতেছি, কৌশলে পড়ো, মুখস্থ করে নয়, এগুলো জাস্ট রিয়ালাইজ করো, এইভাবে ভাবে এটা হবে, মুখস্থ করতে যাও না, মুখস্থ করলে কিচ্ছু পারবে না, মুখস্থ করে কোনোদিন সফল হওয়া যায় না। হ্যাঁ, কৌশলে, সবকিছু কৌশলে শিখতে হয়। অবশ্যই মুখস্থ করার জিনিস আছে, কিন্তু সবকিছু মুখস্থ করা যাবে না, কৌশলে শিখো, পারবে। তখন আমরা, আশা করি রুল 3 নম্বরটা আমি খুব ভালো করে শর্টকাট করে বোঝাতে পেরেছি। এখন আমি রুল 4 নম্বরটা বোঝাবো। আচ্ছা, তো দেখো 4 নম্বর রুলস বলা হয়েছে যে মাস্ট হ্যাভ টু অথবা হ্যাড টু থাকলে। আচ্ছা, এই রুলসটাকে আমি 2 ভাগে ভাগ করেছি। একটা মাস্ট এবং হ্যাভ টু এর পরিবর্তে কি বসবে, আর একটা হ্যাড টু এর পরিবর্তে কি বসবে। ভাগ করার কারণ আছে। আচ্ছা, তো এটা আমি পার্সোনালি আমি ভাগ করেছি, আমি অন্য অন্য বইতে দেখেছি ভাগ করা নাই, একসাথে বলে দিয়েছে, একসাথে বললেও আমি পারতাম, কিন্তু এটা তোমরা বুঝতে না। আচ্ছা, দেখো, যে আমি ভাগ করেছি যে প্রথম ভাগে কি বলা হয়েছে, মাস্ট অথবা হ্যাভ টু যদি থাকে তাহলে এর পরিবর্তে ক্যান নট অথবা, সরি ক্যান নট বাট অথবা কুড নট বাট, সরি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। মাস্ট অথবা হ্যাভ টু এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে। এখন এখানে একটা কথা আছে, যদি তুমি ক্যান নট হেল্প বসাও, তাহলে তারপরে যে ভার্বটা সেটার আইএনজি ফর্ম হবে। আমি দেখাইতেছি। তো আমি একটা এক্সাম্পল লিখলাম, সেটা হচ্ছে যে এফার্মেটিভে, ইউ মাস্ট লার্ন ইংলিশ। আচ্ছা, ও আচ্ছা, ইউ মাস্ট লার্ন ইংলিশ। তো এখন আমি একটা এটাকে নেগেটিভ ফর্ম লিখি, এটা নেগেটিভ কি হবে, আমি কি বলেছি, মাস্ট অথবা হ্যাভ টু এর পরিবর্তে ক্যান নট বাট অথবা কুড, ক্যান নট হেল্প বসবে। তো আমি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাই দিই, ক্যান নট বাট, বাকি যা আছে তাই থাকবে, লার্ন ইংলিশ। এখন দেখো আমি কি বলেছিলাম, যদি তুমি ক্যান নট হেল্প বসাও, তো তার পরিবর্তে তার পরের যে ভার্ব আছে তার সেটা আইএনজি ফর্ম হবে। তো আমি এটাকে চাই এভাবে লিখতে পারতাম, আমি অর দিয়ে লিখতেছি, অন্য একটা কালি দিয়ে অর দিয়ে লিখতেছি, মানে তুমি চাইলে এভাবে লিখতে পারো, কিন্তু এভাবে লিখলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়। তোমার মনে নাও থাকতে পারে যে ক্যান নট হেল্পের পর একটা আইএনজি বসবে, তো এটা মনে নাও থাকতে পারে। সো আমি রিকোয়ারমেন্ট করবো অবশ্যই অবশ্যই ক্যান নট বাটটা দেওয়ার। তো আমি দিলাম, দেখো আমি মার্কারে কালি নাই, একটু কি একটা ঝামেলা। আচ্ছা, দেখো, ইউ ক্যান নট হেল্প লার্নিং, আমি বলেছিলাম না আইএনজি হবে, লার্নিং ইংলিশ, সিম্পল। আশা করি তুমি বুঝতে পেরেছো। কিন্তু আমি তোমাদেরকে পরীক্ষার হলে কিন্তু যেকোনো একটা লিখতে হবে। আচ্ছা, কিন্তু আমি তোমাদেরকে আমার নিজের মতো থেকে রিকোয়ারমেন্ট করবো যে তোমরা ক্যান নট বাটটা দিবে, কারণ ক্যান নট হেল্প দিলে এরপরে যে আইএনজি দিতে হয় এটাকে মনে নাও থাকতে পারে, এই কারণে আমি বলতেছি ক্যান নট বাট দেবে। আচ্ছা, এরপরে কি বলেছি, হ্যাড টু এর পরিবর্তে কুড নট বাট অথবা কুড নট হেল্প বসবে। এখানেও সেম, যে কুড নট হেল্পের পরে একটা আইএনজি হবে। তোমরা এই আইএনজিটা অনেক সময় মিস করো, এর জন্য আমি রিকোয়ারমেন্ট করবো যে কুড নট বাট দিবা। আচ্ছা, এটা দিয়ে একটা এক্সাম্পল আমি লিখে দিতেছি, শীট থেকে রেখে দিই। তো এটা নিয়ে প্রশ্ন আসে না সচরাচর, মানে এখান থেকে প্রশ্ন আসে না, এখান থেকে প্রশ্ন আসে। আর এটা দিনাজপুর বোর্ড 2025-এ এসেছিল, মানে তোমাদের আগের ব্যাচ। আচ্ছা, লিখে দিলাম, হ্যাঁ, ডি জি দিনাজপুর বোর্ড 2025 এটা এসেছিল। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আমি দিতেছি যে হি হ্যাড টু সার্ভ দেয়ার মিল। আচ্ছা, দেখলাম, হি হ্যাড
টু সার্ভ দেয়ার মিল। আচ্ছা দেখো, হি হ্যাড টু সার্ভ দেয়ার মিল। তো সেম, হ্যাড টু এর পরিবর্তে আমরা কি বসাবো? কুড নট বাট অথবা কুড নট হেল্প। তো আমরা কুড নট বাট দিয়ে করি। হি কুড নট বাট সার্ভ দেয়ার মিল। এটাও সেম, যদি কুড নট হেল্প দাও তাহলে এটার অবশ্যই আইনজি হবে। আমি আইনজিটা দেখাই দিতেছি যে হি কুড নট হেল্প সার্ভিং। আচ্ছা, সার্ভিং দেয়ার মিল। আশা করি তুমি এই রুলসটা বুঝতে পেরেছো। না বোঝার কিছুই নেই। যদি কুড নট হেল্প থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, এটা দিও না। শুধু শুধু এটা দিও না, মাঝে মধ্যে মিক্স হয়। আমি অবশ্যই তোমাদেরকে তুমি এটাই দিবে কুড নট হেল্প, আমি তোমাদের অবশ্যই অবশ্যই এটা দিতে বলবো। এটা দিও না। একই সেন্টেন্স, এক সেন্টেন্স অফ সেম, মানে তোমার সেন্টেন্স হয়েছে, অবশ্যই এটা নেগেটিভ হবে, কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই এটা দিবে কুড নট হেল্প। আমি সরি কুড নট বাট আমি দাগিয়ে দিতেছি। দেখো এটা দিবে, এটা বাদ, এটা বাদ, এটা দিবে না। তোমরা এটা দিবে, এখান থেকে এটা দিবে, আর এখান থেকে এটা দিবে। এই রুলসগুলো নোট করে নিও, কাজে দিবে। আচ্ছা, আশা করি আমি রোল নম্বর 4টা খুব সহজভাবে বুঝাতে পেরেছি। তো সবকিছু ঠিক আছে। তো এখন আমি 5 নম্বর রুলসটা বুঝিয়ে দিতেছি। আচ্ছা, 5 নম্বর রুলস। তো 5 নম্বর রুলসে বলা হয়েছে যে এস ড্যাশ ড্যাশ এস থাকলে, মানে এস এরপর ড্যাশ আছে, এরপর যদি এস থাকে। আচ্ছা, তো কি বলা হয়েছে যে প্রথম এস এর পরিবর্তে নট লেস বসবে এবং শেষ এস এর পরিবর্তে দেন বসবে। মানে শেষ বলতে কি, এটা দ্বিতীয় হবে। আমি একটু সাইডে লিখে দিলাম যে দ্বিতীয় এস। ওকে, এটা দ্বিতীয়। তোমরা এটা নোট করে নিও, নোট করলে ভালো হয় যে প্রথম এস এর পরিবর্তে নট লেস বসবে এবং শেষ এস এর পরিবর্তে দেন বসবে। আচ্ছা, আমি এখন একটা এক্সাম্পল দিতেছি। দেখো যে হি ইজ এস ওয়াইস এস ইউ। আচ্ছা, একটা এক্সাম্পল দিলাম, এটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ। হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, দুইটা অ্যাজ আছে। আচ্ছা, তাই কি বলেছি যে প্রথম অ্যাজ এর পরিবর্তে দেন বসবে এবং শেষ বা দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে সরি সরি প্রথম অ্যাজ এর পরিবর্তে নট লেস বসবে এবং দ্বিতীয় অথবা শেষ অ্যাজ এর পরিবর্তে দেন বসবে। তো সিম্পল, সেন্টেন্স যা আছে তাই থাকবে। হি ইজ, তো অ্যাজ প্রথম অ্যাজ এর পরিবর্তে নট লেস, হি ইজ নট লেস, এরপরে ওয়াইজ এবং দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে দেন বসবে, দেন ইউ। এটা সিম্পল একটা রুলস। হ্যাঁ, এই রুলসটা না বোঝার কিছু নেই যে প্রথমে অ্যাজ এর পরিবর্তে নট লেস, দ্বিতীয় অথবা শেষ অ্যাজ এর পরিবর্তে দেন বসবে। আচ্ছা, এক্সাম্পলের মাধ্যমে আমি আশা করি খুব সহজভাবে এটা বোঝাতে পেরেছি। আচ্ছা, দেখুন আমরা রোল নাম্বার 6 নম্বরটা শিখবো আর কি। 6 নম্বর রুলসে বলা হয়েছে যে এভরি থাকলে, এভরি মানে এভরি যুক্ত কোনো সেন্টেন্স, যদি এভরি যুক্ত কোনো সেন্টেন্স থাকে তাহলে এই নেগেটিভের যে ফর্ম, নেগেটিভ ফর্মের স্ট্রাকচার হবে এটা। আচ্ছা, তো প্রথমে কি বলা হয়েছে যে এভরি এর পরিবর্তে প্রথমে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো বসবে। এর কথা হচ্ছে দেয়ার ইজ নো কখন বসবে, দেয়ার ওয়াজ নো কখন বসবে। দেখো, যখন প্রেজেন্ট হবে তখন দেয়ার ইজ, আর যখন পাস্ট হবে তখন দেয়ার ওয়াজ। এটা আসলে সেন্টেন্সের অনুযায়ী, সেন্টেন্স যেভাবে বলেছে ওই অনুযায়ী। সেন্টেন্স যদি প্রেজেন্ট হয় দেয়ার ইজ বসবে, সেন্টেন্স যদি পাস্ট হয় দেয়ার ওয়াজ বসবে। আচ্ছা, দেয়ার ইজ অথবা দেয়ার ওয়াজ নো বসবে, প্লাস এভরি এর পরের ওয়ার্ডটি বসবে, এরপরে বাট বসবে এবং বাকি অংশ, এরপরে মানে ওই বাটের বাকি অংশ আর কি, মানে পরের ওয়ার্ড থেকে বাকি অংশ। আচ্ছা, আমি একটা এক্সাম্পল লিখি, তারপরে তোমরা এটা ভালো করে বুঝবে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল লিখতেছি। যে লিখলাম এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। আচ্ছা, তো এটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ ফর্ম। তো এটা নেগেটিভ ফর্মটা আমি লিখতেছি। দেখো, একটু ভালো করে বুঝো। দেখো লাভস আছে, তার মানে অবশ্যই এটা কি প্রেজেন্ট টেন্স।
তার মানে এভরি এর পরিবর্তে কোনটা বসবে? দেয়ার ইজ নো দিলাম, দেয়ার ইজ নো। আচ্ছা, দেয়ার ইজ নো, এরপরে কি যে এভরি এর পরের ওয়ার্ড, তো এভরি এর পরের ওয়ার্ড কি? মাদার, তাহলে আমি দিলাম মাদার। এরপরে বাট বসবে, বাট। এরপরে বাকি অংশ, তো মাদারের বাকি অংশ কি? মাদারের পরবর্তী বাকি অংশ কি? লাভস আর চাইল্ড, তো লিখলাম লাভস আর চাইল্ড, শেষ। সিম্পল, এটা না পারার কিছুই নাই। কিন্তু এখানে একটা কথা আমি তোমাদেরকে বলি, এটার রুলস আছে আরো কয়েকটা, মানে এটার আরো দুইটা রুলস আছে, চাইলে তোমরা ওইভাবে করতে পারো, কিন্তু ওগুলো খুবই হার্ড। তো ওগুলো আমি আমার শিটে আনছি, কিন্তু আমি আজকে করাবো না, কারণ ঘুরা ফিরা মানে সেম জিনিসই তোমাদের এই কঠিন ভাবে চাইলে তোমরা করতে পারো। এখন কথা হচ্ছে যে ওটা কাদের জন্য আমি আনতেছি। দেখো আমি, তোমরা দেখতে পাইতেছো কিনা দেখো, যে এই যে একটা রুলস এই যে এভরি দিয়া, আরেকটা রুলস এই যে এই, এবং এই যে আরেকটা রুলস, মানে তিনটা রুলসই তিন, মানে চাইলে এই এভরি যুক্ত সেন্টেন্সকে তোমরা তিন ভাবে করতে পারো। কিন্তু কথা হচ্ছে যে এগুলো কাদের জন্য? যারা এমসিকিউ এক্সাম দিবে, মানে যারা এমসিকিউ দিবে তাদের জন্য, এটা তোমাদের জন্য না। তোমরা একভাবে করলেই হবে, তোমাদের তো তিন ভাবে করা দেখার লাগবে না, তোমরা যে কোনো একভাবে করবা। তো এটা সবচেয়ে সহজ, এভাবে করো, তোমাদের জন্য এতটুকু যথেষ্ট। বাকি বাদ বাকি গুলো যথেষ্ট দরকার নেই। চাইলে শিখতে পারো, আমি চাইলে শিখাতে পারি, কিন্তু অনেক কঠিন এগুলো। যেমন আমি তোমাকে দেখাই যে এখানে বলা হয়েছে যে আমরা চাইলে, আমি লিখেছি যে আমরা চাইলে দেয়ার ইজ অথবা ওয়াজ নো ড্যাশ ড্যাশ বাট এর পরিবর্তে দেয়ার ইজ অথবা ওয়াজ নো ড্যাশ ড্যাশ হু ব্যবহার করতে পারি। মানে আমরা এই এখানে যে বাট ব্যবহার করেছি, এই বাটের পরিবর্তে আমরা হু ব্যবহার করতে পারি। যদি আমরা হু ব্যবহার করি তাহলে বলা হয়েছে যে ডু ডাজ অথবা ডিড প্লাস নট বসাতে হবে। তো চাইলে আমরা এটাকে এভাবে করতে পারি, দেখো যে যদি আমি এই নিয়মে করি, মানে আমার 2 নম্বর রুলসে করি, মানে আমি যদি ডু ডাজ মানে হু বসাই, মোট কথা যদি আমি হু বসাই, তাহলে এটাও এরকম যে কি বললাম যে দেয়ার ইজ নো। আচ্ছা, দেয়ার ইজ নো, এরপরে পরের অংশ কি? মাদার, মাদার। এরপরে ওই যে হু, হু, এবারে হু দেখো, এখন কথা হচ্ছে মাদারের, মাদার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার মানে ডাস বসবে। হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার মানে কি বসবে? ডাস বসবে। তার মানে ডাস, ডাস নট। দেখো এবার কি? লাভ হার চাইল্ড। এখন কিন্তু লাভ থাকবে না, কারণ কি? কারণ হচ্ছে যে এই যে ডাস বসানোর ফলে এটা এস বাই এস উঠে যাবে। লাভ হার চাইল্ড, শেষ। এ দেখো কত বড় হয়েছে, কত ঝামেলা, এত ঝামেলা নেওয়ার দরকার আছে? এটা যা এটাও তাই, এটা কঠিন, এটা সহজ, সহজে যাও বাবা, কঠিনে যেও না। এরপরে আরো একটা রুলসে শেখানো যাবে যে চাইলে, দেখো আমি দেখা যাচ্ছে যে চাইলে আমরা এভরি অন অথবা এভরিবডি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য এভরি অন এভরিবডি এর পরিবর্তে নো অন অথবা নোবডি বসিয়ে মূল শব্দের বিপরীত বসাতে হবে। মানে দেখো, ধরো এভরি মানে এভরিবডি যুক্ত থাকতে হবে। ধরো আমি লিখলাম যে এভরিবডি, বা এটাকেও করা যায় যে এভরির পরিবর্তে কি হবে? নো হবে, তো নো মাদার হ্যাডস হার চাইল্ড হবে তখন। কেন হবে? আমি কি বলেছি দেখো, যে মূল শব্দের বিপরীত শব্দ বসাতে হবে। তার মানে কি? আবার দেখো কত ঝামেলা, এই শব্দের বিপরীত একটা শব্দ আছে, মানে লাভ মানে ভালোবাসা, হেট মানে কি? ঘৃণা করা, হেডটা বসাতে হবে। কত ঝামেলা, এত ঝামেলা নেওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। তোমরা এই নিয়মে করো, এই একটা নিয়মে শিখো, বেশি নিয়ম শিখতে যাও না, ঝামেলা পড়বে, বিপদে পড়বে। তো আশা করি আমার এই 6 নম্বর রুলসটা অবশ্যই তুমি বুঝতে পেরেছো। তো আমরা এখন 7 নম্বর রুলসে যাবো। 7 নম্বর রুলসে বলা হয়েছে যে ম্যানি মাচ এ ফিউ এ লিটল। তোমাদের প্রচলিত যে বইগুলো গ্রামার, সেখানে কিন্তু এগুলো অনেকটা বই নাই, আমি দেখেছি নাই। আর দেওয়া থাকলেও প্রত্যেকটা আলাদা আলাদা রুলস বানিয়েছে। কেন ভাই, কেন? এগুলো একসাথেই করা যায় টেকনিকের মাধ্যমে। কিভাবে? দেখো, দেখো ম্যানি মাছ, দেখবে কি তোমাদের বইয়ে দেখবা ম্যানি দিয়ে একটা রুলস, মাছ দিয়ে একটা রুলস, এ ফিউ দিয়ে আরেকটা রুল, এই এ লিটল দিয়ে আরেকটা রুলস। মানে কি? তোমরা বেশি বেশি রুলস দেখো আর ভয় পাও, আল্লাহ এত রুলস কিভাবে কি করবো। আচ্ছা, তো এই কারণে আমি এই চারটাকে একসাথে বানিয়েছি, একসাথে লাগিয়ে, কারণ চারটাই চারটার সাথে রিলেটেড। চারটার সাথে রিলেটেড না হলে দুটো দুটো করে রিলেটেড। আর এটা কথা মনে রাখবা, ম্যানি মাচ এ ফিউ এ লিটল এগুলো ডিটারমিনার। ডিটারমিনার কি? এগুলো হচ্ছে যে নাউনের মানে সংখ্যা, নাউনের পরিমাণ সংখ্যা প্রকাশ করে, এই কারণে এগুলো ডিটারমিনার। আচ্ছা, এত কিছু জানার এখন দরকার নেই, আমরা দেখি। বলা হয়েছে যে ম্যানি এর পরিবর্তে নট এ ফিউ বসে, যদি কোনো সেন্টেন্সে ম্যানি থাকে তার মানে ম্যানি এর পরিবর্তে নট এ ফিউ বসবে। আমি একটা এক্সাম্পল লিখেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, যে দেয়ার আর ম্যানি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দেয়ার আর
মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তো এটার আমি যদি নেগেটিভ লিখি কি হবে? তার মানে যা আছে তাই থাকবে, জাস্ট ম্যানি এর পরিবর্তে কি আসবে? নট এ ফিউ বসবে। আচ্ছা, তার আগে আমি, আচ্ছা আমি আগে রুলস গুলো দেখাই, কারণ রুলস গুলো একটার সাথে একটা রিলেটেড, আমি বলেছি না। দেখো, ম্যানি এর পরিবর্তে নট এ ফিউ, মাছের পরিবর্তে নট এ লিটল, এ ফিউ এর পরিবর্তে নট ম্যানি, এ লিটলের মধ্যে এ লিটলের পরিবর্তে নট মাছ বসবে। এখন দেখো যে তোমরা বলতে পারো স্যার কিভাবে রিলেটেড? রিলেটেড দেখো, যে নট এ ম্যানি এর পরিবর্তে নট এ ফিউ, দেখো আবার এ ফিউ এর পরিবর্তে নট ম্যানি। তোমরা এই যে এই দুটো মনে রাখবে, এই দুটো মনে রাখবে একবার, আবার এই দুটো মনে রাখবে আরেকবার, যে ম্যানি এর পরিবর্তে নট এ ফিউ, আর মাছের পরিবর্তে নট এ লিটল, শেষ। এবারে এ ফিউ এর পরিবর্তে নট ম্যানি, এবার হচ্ছে এ লিটল এর পরিবর্তে নট ম্যানি, নট মাচ, শেষ। আশা করি এই রুলস গুলো এইভাবে শিখবে। তো আমি এখন প্রত্যেকটার উদাহরণ দিব। তো প্রথমে অ্যাফার্মেটিভের তো বললাম যে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তো আমি এটা লিখলাম, যা আছে তাই থাকবে, দেয়ার আর মেনি এর পরিবর্তে নট এ ফিউ, তো লিখলাম নট এ ফিউ স্টুডেন্টস, কোনো কিছু পরিবর্তন হবে না, জাস্ট মেনি এর পরিবর্তে নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, শেষ। এরপরে মাছের পরিবর্তে নট এ লিটল বসে। তো আমি একটা উদাহরণ লিখেছি যে হি হ্যাজ মাচ মানি, তো আমি এখন এটা নেগেটিভ ফর্ম করি, দেখি তোমরা কি, হি হ্যাজ মাছের পরিবর্তে নট এ লিটল মানি, শেষ। না বুঝার কিছুই নেই, মাছের ম্যানি এর পরিবর্তে নট এ ফিউ, আর মাছের পরিবর্তে নট এ লিটল, শেষ। এরপরে বলা হয়েছে যে এ ফিউ এর পরিবর্তে নট ম্যানি বসে। তো অ্যাফার্মেটিভে কি বলেছি একটা উদাহরণে, যে এ সরি হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস। তো সিম্পল ভাবে এটা আমরা নেগেটিভ করি, পারি কিনা দেখি রুলস অনুসারে। হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, তার মানে এ ফিউ এর পরিবর্তে নট মেনি বসবে, তো আমি সিম্পল যা আছে তাই থাকবে, হি হ্যাজ এ ফিউ এর পরিবর্তে নট মেনি, নট, হ্যাঁ নট মেনি ফ্রেন্ডস। আচ্ছা, তোমরা কি বলতে পারো এ ফিউ এর অর্থ কি? এ ফিউ মানে হচ্ছে যে নেই বললেই চলে, হ্যাঁ। তোমরা মনে করতে পারো এ ফিউ মানে সামান্য, না, ফিউ মানে সামান্য, কিন্তু যখন এ ফিউ বলবে তখন না বললেই চলে, বাংলা হবে আর কি এটা। এটা আচ্ছা ঠিক আছে। এরপরে এ লিটল এর পরিবর্তে নট মাছ বসবে। তো সিম্পল, এটা আমরা সিম্পল ভাবে করি, যা আছে তাই থাকবে, জাস্ট এ লিটল এর পরিবর্তে নট মাছ বসবে। তার মানে এটা হবে শি হ্যাজ এ লিটল এর পরিবর্তে নট মাছ, নট মাছ হোপ। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো, না বোঝার কিছুই নেই, সিম্পল ভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা প্রথমে এই দুটো মনে রাখবে, পরে এই দুটো মনে রাখবে। তো আমাদের 7 নম্বর উৎস শেষ হয়ে গেল, বাকি আছে আর মাত্র কয়টা, 6টা রুলস বাকি আছে। তো আমরা এখন 8 নম্বর রুলসে যাই। একটা সহজ একটা রুলস, হ্যাঁ, কঠিন না, এটা অনেক, তোমরা অনেক পড়েছো এটা, যে বোথ ড্যাশ ড্যাশ এন্ড অথবা এন্ড থাকলে, মানে এই রুলসটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একবার যদি বোথ ড্যাশ ড্যাশ এন্ড থাকে, আর একবার শুধু এন্ড থাকলে। আচ্ছা দেখো, যে প্রথমে আমি লিখেছি যে বোথ ড্যাশ 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 এন্ড থাকলে, প্রথম এই বোথের পরিবর্তে নট অনলি বসবে, আর এন্ড এর পরিবর্তে বাট অলসো বসবে। আমরা একটা এক্সাম্পল দেখে নিই, আমার শীট থেকে আমি একটা এক্সাম্পল নিতেছি, যে আচ্ছা আচ্ছা একটা এক্সাম্পল নিলাম যে অ্যাফার্মেটিভের, যে ইজ হি ইজ বোথ ইন্টেলিজেন্ট ইন্টেলি intelligent and hard working. সিম্পল, এটা সিম্পল সিম্পল ভাবেই করবে, কারণ কি এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই, জাস্ট বোথের পরিবর্তে নট অনলি আর এন্ড এর পরিবর্তে বাট অলসো বসায় দিব আমরা। তো আমরা এটার নেগেটিভটা করে নিই। নেগেটিভটা কি হবে, যে হি ইজ বোথের পরিবর্তে নট অনলি, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট,
ইন্টেলিজেন্ট, এন্ড এর পরিবর্তে বাট অলসো হার্ড ওয়ার্কিং, শেষ। খুবই সহজ। জাস্ট তোমরা মনে রাখবে, দেখো আমি তোমাদেরকে এখানে কিওয়ার্ড গুলো দিতেছি। আমি চাইলে লিখতে পারতাম বোর্ড ড্যাশ এন্ড এর পরিবর্তে অনেক কিছু লিখতে পারতাম, তাই না? আমি লিখিনি। আমি জাস্ট তোমাদেরকে কিওয়ার্ডটা দিয়েছি যে দেখো যে বোথ, এটা এটা হচ্ছে কিওয়ার্ড। বোথ এর পরিবর্তে নট অনলি, এন্ড এর পরিবর্তে বাট অলসো। তোমরা দয়া করে নোটগুলো করে নিবে, এগুলো নোট করে নিবে, অথবা স্ক্রিনশট দিয়ে রাখবে। হ্যাঁ, এই স্ক্রিনশট দিয়ে রাখবে। হ্যাঁ, এবং হচ্ছে যে প্র্যাকটিস করবে, প্রচুর প্র্যাকটিস করবে। তোমরা অবশ্যই শিখবে, শেখার ফলে দেখবে কি হবে না, কয়েকটা মিস হয়ে যাবে, ওগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমরা শেষ করবে। আমি বারবার বলতেছি, ইংলিশ প্র্যাকটিসের জিনিস, যত বেশি প্র্যাকটিস করবে তত পারবে। রুলস মুখস্থ করে কোনো লাভ নেই, রুলস বোঝার জিনিস, বুঝবে, প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা। দেখো এখন শুধু এন্ড থাকবে, শুধু যদি এন্ড থাকে তাহলে কি হবে? এন্ড এর আগের শব্দের পূর্বে নট অনলি বসবে, এন্ড এর পরিবর্তে বাট অলসো বসবে। আমি জাস্ট কিওয়ার্ডটা লিখেছি, যদি শুধু এন্ড থাকে এন্ড এর আগের শব্দের পূর্বে নট অনলি বসবে এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো বসবে। তো আমি একটু একটা এক্সাম্পল দেই আমার নোট থেকে, সরি আমার শিট থেকে। ও আচ্ছা, তো লিখলাম একটা সেন্টেন্স যে হি ইজ এ পয়েট অ্যান্ড এ পেইন্টার। হি ইজ এ পয়েট, আচ্ছা সরি পয়েট বান্ডা বলে এলো। হি ইজ এ পয়েন্ট অ্যান্ড এ পেইন্টার। পেইন্টার, দেখো একটা অ্যান্ড আছে কিন্তু বোথ নাই। তো আমি কি বলেছি যে অ্যান্ড এর আগের শব্দের পূর্বে নট অনলি বসবে, তার মানে এখানে নট অনলি বসবে। আচ্ছা, এটার আমি নেগেটিভটা দেখাইতেছি, দেখাইলে তোমরা বুঝবে। হি ইজ, তো কি বলেছি যে অ্যান্ড এর আগের শব্দের পূর্বে নট বসবে, নট অনলি বসবে। এই যে অ্যান্ড, তার আগের শব্দ তার পূর্বে, তার মানে এখানে, তার মানে ইজ এর পরে নট অনলি, নট অনলি এ পয়েট, এ এ পয়েট, আর এন্ড এর পরিবর্তে বাট অলসো এ পেইন্টার। আশা করি এই 8 নম্বর রুলসটাও সহজভাবে বোঝাতে পেরেছি। না বোঝার কিছু নেই, আমি বারবার বলতেছি তোমরা জাস্ট যে কিওয়ার্ড গুলো মুখস্থ করবে, অথবা বোঝার টেকনিক, বুঝবে। এগুলো বোঝার টেকনিক, মুখস্থ করার টেকনিক আমি দিতেছি না, এগুলো বুঝবা, কৌশলে শিখবা, তারপরে প্র্যাকটিস করবা, দেখবা 100% হয়ে যাবে। আচ্ছা, আমি কোনোদিন মুখস্থ বিশ্বাসী না, ওকে? আর মুখস্থ করতে হবে কোনগুলো, যেগুলো কিনা আজীবন মনে রাখতে হবে, ওগুলো মুখস্থ করতে হবে। তুমি এই রুলস গুলো মুখস্থ, কয়টা মুখস্থ করো, কয়টা রুলস মুখস্থ করবে? ইংলিশ গ্রামারে হাজার হাজার রুলস আছে, তুমি সব মুখস্থ করতে পারবে না। তোমার টেকনিকে শিখতে হবে, তোমার কৌশলে শিখতে হবে, কৌশলে আয়ত্তে আনতে হবে। ওকে, তো আশা করি রুল নম্বর 8টা আমি খুব সহজভাবে বোঝাতে পেরেছি। তো এখন আমরা 9 নম্বর রুলসটি শিখবো। আচ্ছা, তো এখন আমরা 9 নম্বর রুলসটা একটু দেখি, যে 9 নম্বর রুলসে বলা হয়েছে সামটাইমস থাকলে। হ্যাঁ, সামটাইমস থাকলে। আচ্ছা, যদি একটা বাক্যে সামটাইমস থাকে তাহলে কি হবে? দেখো, সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ বসবে। তো যদি একটা বাক্যে সামটাইমস থাকে, সেই সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ বসবে এবং তার পূর্বে নট বসবে। তার পূর্বে কি? নট বসবে। এক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড বসাতে হবে, টেন্স ও পার্সন অনুযায়ী। হ্যাঁ, টেন্স ও পার্সন অনুযায়ী ডু ডাজ এবং ডিড বসাতে হবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, স্যার কখন ডু বসাবো, কখন ডাজ বসাবো, কখন ডিড বসাবো? তো আমি এটা বলে দিই যে ডু এবং ডাজ এটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর এই ডিডটা হচ্ছে যে পাস্ট টেন্সের ক্ষেত্রে। এখন বলতে পারো স্যার যে ডু এবং ডাজ কোনটা কখন বসাবো? আচ্ছা, একটু কষ্ট করে কোনো একটা জায়গায় বা তোমাদের টেন্স অধ্যায়ে তোমরা লিখে নাও, এটা এটা তুমি আজীবন কাজে লাগবে তোমার। এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, ভবিষ্যতে চাকরির কোনো এক্সাম, ভবিষ্যতে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো জায়গায় স্পিকিং এর ক্ষেত্রেও হলেও এটা লাগবে। লিখে নাও যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট অথবা সেকেন্ড অথবা থার্ড পারসন প্লুরাল, প্লুরাল এর ক্ষেত্রে ডু বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার এর ক্ষেত্রে ডাজ বসে। লিখে নাও এটা, এটা লিখে নাও, বারবার বলতেছি এটা লিখে নাও।
আজীবন কাজে দেখবে, আজীবন কাজে দিবে। একদিন এগুলো যখন ইউজ করবে তখন ভাইয়ের কথা মনে পড়বে যে না ভাই তো বলছিল এগুলো কাজে দিবে, এগুলো আসলেই কাজে দিবে। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দিয়ে এই রুলসটা আমরা শেষ করি। আচ্ছা, আমি আমার শিট থেকে একটা এক্সাম্পল লিখে দিতেছি যে অ্যাফার্মেটিভের একটা এক্সাম্পল দিলাম যে হি সামটাইমস ভিজিট মি। তাহলে এটা নেগেটিভ ফর্ম কি হবে? হি সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ এবং তার পূর্বে নট। এবং দেখো এটাই আমার এভাবে বলা উচিত ছিল, আমি একটু ভুল করেছি। যে প্রথমত এটা ডু অথবা ডাজ অথবা ডিড বসবে, এরপর নট বসবে, এরপর অলওয়েজ বসবে। এন্ড কিভাবে দেখো, হি সামটাইমস ভিজিট মি, দেখো তো হি এর পরে কি বসবে? ডু, ডাজ অথবা ডিড। তাহলে দেখো হি হচ্ছে যে, আচ্ছা আমার এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে ছিল, যেহেতু সামটাইমস আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্স, সরি সামটাইমস মানে ভিজিট এটা প্রেজেন্ট ফর্ম। তো তার মানে কি এটা প্রেজেন্টে আছে, তার মানে আমাদের ডু অথবা ডাজ হবে। এখন দেখো এটা হি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ বসে, তার মানে হি এখানে ডাজ, এরপরে নট, সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ, এরপরে বাকি অংশ ভিজিট মি, শেষ। আশা করি 9 নম্বর রুলসটাও খুব সহজভাবে বোঝাতে পেরেছি। এগুলো আসলে তোমরা বারবার বলতেছি আমি তোমাদেরকে যে এগুলো কৌশলে শিখবে, মুখস্থ করবে না। আচ্ছা, তো এখন আমরা 10 নম্বর রুলসে যাই। 10 নম্বর রুলসে বলা হয়েছে যে সুপারলেটিভ যুক্ত বাক্য। এখন প্রশ্ন হচ্ছে যে সুপারলেটিভ মানে কি? দেখো আমাদের ডিগ্রি আছে, তোমাদের নেই, মানে আমাদের ইংলিশ গ্রামারে ডিগ্রি আছে কিন্তু তোমাদের সিলেবাসে এটা নেই, থাকলে হয়তো শিখতে পারতে। তাও এটা তোমাদের শিখতে হবে, কিছু করার নেই। যে ডিগ্রি আছে তোমরা দেখে নিও, তোমার যে কোনো গ্রামার বই খুলে দেখে নিও, শিখলে দোষ নেই। 3 প্রকার আছে ডিগ্রি, একটা সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ, 3টা আছে। তো এখন এই সুপারলেটিভ যুক্ত বাক্য, এখন তোমরা বলতে পারো স্যার আমরা কিভাবে বুঝবো সুপারলেটিভ কোনটা সুপারলেটিভ যুক্ত বাক্য কোনটা পজিটিভ? দেখো এর জন্য আমি এখানে একটা শর্টকাট একটা নিয়ম বানিয়েছি যে সুপারলেটিভ যুক্ত বাক্যে দা থাকবে। কি থাকবে? একটু লিখে নাও, সুপারলেটিভ যুক্ত বাক্যে দা থাকবে, শর্টকাটে লিখে নাও। আর সুপারলেটিভ ফর্ম তো তোমরা জানো, ওগুলো থাকবে। ফর্মগুলো না জানলে যে কোনো গ্রামার বই থেকে কয়েকটা ফর্ম, ইম্পর্টেন্ট ফর্ম মুখস্থ করে নিও। আচ্ছা, শর্টকাটটা কি? যে সুপারলেটিভ বাক্যে, সুপারলেটিভ যুক্ত বাক্যে দা থাকবে। এখন এই সুপারলেটিভ যুক্ত বাক্যকে যখন আমরা নেগেটিভে নিব তখন আমাদের এই স্ট্রাকচারটা যাবে, তখন আমাদের কি এই স্ট্রাকচারটা যাবে, হুবহু এই স্ট্রাকচারটা লিখে দিবে, নেগেটিভ হয়ে যাবে। তো আমার স্ট্রাকচারটা কি? যে নো, প্রথমে নো আদার বসবে, এবারে সুপারলেটিভ ফর্মের পরের অংশ বসবে, এবারে একটা ভার্ব বসবে, এবারে সো অথবা অ্যাজ বসবে। তোমরা অ্যাজ দেওয়ার চেষ্টা করবে, সো দেওয়ার দরকার নেই, অ্যাজ দিবে। এবারে সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম, এরপরে আবার অ্যাজ বসবে, এরপরে প্রথম সাবজেক্ট। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার করে নিই। যে ঢাকা ইজ দ্য বিগেস্ট বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন দ্য বাংলাদেশ, ইন বাংলাদেশ সরি। এখন দেখো আমরা এটা রূপান্তর করবো নেগেটিভে। রুলস অনুযায়ী প্রথমে কি আসবে? নো আদার, নিলাম নো আদার। এরপরে কি আসবে? সুপারলেটিভ ফর্মের পরের অংশ। দেখো সুপারলেটিভ ফর্ম কোনটা? এই যে বিগেস্ট, তার মানে বিগেস্টের পরের অংশ কি? আচ্ছা, বিগেস্টের পরের অংশ সিটি ইন বাংলাদেশ, তো লিখলাম নো আদার সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশ। এরপরে কি? ভার্ব, ভার্ব আছে কি? ইজ, নিলাম ইজ। এরপরে সো অথবা অ্যাজ, তোমরা অ্যাজ দেওয়ার চেষ্টা করবে, আমি অ্যাজ দিলাম। এরপরে সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম, তো সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট, তার মানে বিগেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে বিগ, কি? বিগ। আচ্ছা, নিলাম বিগ। এরপরে এর জন্য বললাম যে ফর্মগুলো মুখস্থ করে নিবে, যে কোনো গ্রামার বইয়ে দেখবা কি ডিগ্রি, ডিগ্রির অধ্যায়ে ফর্মগুলো আছে, ফর্মগুলো মুখস্থ করে নিবে। আচ্ছা, এরপরে বিগ, এরপরে অ্যাজ, নিলাম অ্যাজ। এরপরে প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট কি? ঢাকা, নিলাম ঢাকা, শেষ। আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শেষ। আশা করি এই রুলসটাও খুব সহজভাবে আমি বোঝাতে পেরেছি।
না বোঝার কিছু নেই, জাস্ট তোমরা স্ট্রাকচারটা মনে রাখবে। আচ্ছা, এখন আমরা 11 নম্বর রুলসটা শিখবো। 11 নম্বর রুলস খুবই কমন একটা রুলস। কেন বললাম কমন? দেখো, এই রুলসটা তোমরা সবাই জানো, সবাই শিখেছো। ম্যাক্সিমাম যারা টিচার তারা তোমাদেরকে এই রুলসটা হয়তো প্রথম পড়ায়। আমার জানা নেই, আমি ম্যাক্সিমাম বলেছি, মানে আমি বলিনি যে এই টিচার, আমি বলেছি মানে সাধারণত মানে এটাই পড়ায়। তো আমিও এটা পড়াই বা পড়াবো। দেখো, যে সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য ভার্বের পরে নট বসে। ভার্বের পরে কি বসে? নট বসে, এবং অ্যাফার্মেটিভ শব্দ নেগেটিভ ফর্ম করতে হয়। এখন দেখো যে এটা তোমরা সাধারণ, যে আমি যদি বলি যে হি ইজ এ গুড বয়, তো এটা নেগেটিভ ফর্ম কি? হি ইজ এ হি ইজ নট এ ব্যাড বয়। এটা এই রুলসটা বা এই উদাহরণটা তোমরা অনেকেই জানো, এটা অনেকবার করেছো। এখন কথা হচ্ছে যে আমি যে বললাম প্রথমে গুড, এরপরে যে বললাম ব্যাড, এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ। এখন কথা হচ্ছে যে এই গুড আর ব্যাডই গিয়ে পরীক্ষা আসবে না। পরীক্ষায় এই গুড এবং ব্যাডের বাহিরে অনেক শব্দ আসতে পারে। প্রশ্ন হচ্ছে ওই শব্দগুলো আমরা কিভাবে পাবো, কিভাবে পড়বো? এই যে এবার আসছে মুখস্থ। মুখস্থ কথাটা, এগুলো তোমার ঠাটা মুখস্থ করে ফেলবে। এখন প্রশ্ন হচ্ছে কোথা থেকে মুখস্থ করবে? কোনো টেনশনের কিছু নেই, আমার শীট আছে। আমি শীটের পিডিএফটা, মানে জাস্ট ওইটুকুর পিডিএফটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা ওই পিডিএফটা মুখস্থ করে ফেলবে। তো আমি তোমাদেরকে একটু দেখাইতেছি। দেখো, আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। দেখো, দেখানো গেলে দেখে নাও। আশা করি দেখা যাইতেছে যে দেখো, প্রথমত অ্যাক্টিভ। দেখো, এই যে অ্যাফার্মেটিভ শব্দগুলো এভাবে সাজিয়েছি এবং প্রত্যেকটা শব্দের বাংলা আমি দিয়েছি, যাতে তোমাদেরকে বুঝতে অসুবিধা না হয়, তোমাদের বুঝতে অসুবিধা না হয় যে কোনটার অর্থ কি, তাই না? আমি বাংলা অ্যাড করেছি দেখো এভাবে, এবং এবিসি আকারে অ্যাড করেছি। দেখো, প্রথমত যে অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ আছে, অ্যাক্টিভ। দেখো, অ্যাক্টিভের কি কি হতে পারে? লেজি হতে পারে, ইনঅ্যাক্টিভ হতে পারে, আইডিয়াল হতে পারে। দেখো, অনেকগুলো অ্যাড করেছি। এবার ব্র্যাব, কোয়ার্ড, এবার দেখো অনেস্ট, ডিসঅনেস্ট, এগুলো আমি এখান থেকে শুরু করে এক পৃষ্ঠা এবং এখানে আছে অর্ধেক, 1.5 পৃষ্ঠা। এই 1.5 পৃষ্ঠা যদি তোমার মুখস্থ করতে পারো, এই 1.5 পৃষ্ঠা বাইরে একটা ওয়ার্ডও তোমার মানে আনকমন নেই, সবই কমন। এগুলি আসবে পরীক্ষা, আসলে এগুলো আসবে, এর বাইরে আসবে না, বলে দিলাম, গ্যারান্টি সহকারে বলে দিলাম। পরীক্ষা যদি আসে এই কয়েকটা, এই 1.5 পৃষ্ঠার মধ্যে যে ওয়ার্ড আছে এগুলো আসবে, না আসলে আসবে না। না আসার কোনো পসিবিলিটি নেই, আসলে এখান থেকে আসবে। আচ্ছা, তো এখন কয়েকটা জাস্ট আমি দুইটা দুইটা এক্সাম্পল দিব। এই দুইটা এক্সাম্পলই হচ্ছে যে 25 সালে বোর্ডে এসেছে, একটা ঢাকা বোর্ডে এসেছে, একটা রাজশাহী বোর্ডে এসেছে। আমি জাস্ট দুইটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিতেছি, কারণ এগুলো পারবে, আমি লিখেই দিয়েছি। তো ঢাকা বোর্ডে একটা প্রশ্ন এসেছে যে, সেটা হচ্ছে যে ইট লিভস টুগেদার। ইট লিভস টুগেদার। এখন এটা নেগেটিভ কি হবে? সিম্পল, ইট। তার মানে কি, আমি কি বলেছিলাম যে ভার্বের পরে নট বসে, তাই ইট লিভস। লিভস একটা ভার্ব, এরপরে নট, এরপরে ধর টুগেদার। টুগেদারের টুগেদার অর্থ কি জানো? এই টুগেদার অর্থ হচ্ছে যে একসাথে। তো এটার অ্যান্টোনিম, মানে এটার যে সরি এটার যে নেগেটিভ ফর্ম সেটা হচ্ছে অ্যালোন। তার মানে হি ইট লিভস নট অ্যালোন। অ্যালোন মানে কি? একা। দেখো, এটা আমার শীটে আছে, আমি তোমাদেরকে দেখাইতেছি। দেখো, দেখা যায় কিনা আমি জানি না, তাও একটু দেখে নাও। যাও, এই যে টুগেদার, এই যে অ্যালোন, এটা কিন্তু আমার শীটে আছে। আচ্ছা, এটা হচ্ছে যে ঢাকা বোর্ড 2025-এ এসেছে। ঢাকা বোর্ড 2025-এ এসেছে। আচ্ছা, এরপরে আরো একটা উদাহরণ দেখাইতেছি, রাজশাহী বোর্ডে এসেছিল। সেটা হচ্ছে যে ইট ইজ এ ডিফিকাল্ট থিং। ইট ইজ এ ডিফিকাল্ট থিং। আচ্ছা, তাই এটা নেগেটিভ কি হবে? ইট ইজ এ সরি ইট ইজ নট, ইট ইজ নট এ ইজি থিং। নট এ হবে না, নট অ্যান হবে, সরি। কেন অ্যান হলো? প্রশ্ন এখন রয়ে গেল আবার, কেন অ্যান হলো? এটাই অ্যান্সার দিতেছি। তোমরা আর্টিকেল হয়তো চিনো, ভাওয়াল থাকলে সবসময় অ্যান হয়, এটা মাথায় রাখবে, এই ভুল করো না।
পরীক্ষার হলে একটা এন মিস করবা, পুরা এটা জিরো পাবা। আমি বারবার বলতেছি, একটা এন মিস করবা পুরোপুরি জিরো পাবা। ভাওয়াল, ভাওয়াল কয়টা? 5টা। এ ই আই ও ইউ। এগুলো যদি থাকে তার মানে তার পূর্বে কি বসবে? এন বসবে। এগুলো না থাকলে, কনসোনেন্ট যদি হয় তাহলে এ বসবে। দেখো তার মানে এটা হচ্ছে যে রাজশাহী বোর্ডের প্রশ্ন। রাজশাহী বোর্ড 2025 এসেছিল, চাইলে দেখতে পারো, সমস্যা নেই। আশা করি 11 নম্বর রুলসটা খুব সহজভাবে বুঝেছো। আমি অবশ্যই এই পিডিএফটা কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা এই পিডিএফ গুলো মানে মুখস্থ করে ফেলবে। অনেক বই তো অনেক কিছু আছে, কিন্তু আমার এটা বাংলা আছে প্লাস গোছানো আছে। তোমরা এই পিডিএফটাই মুখস্থ করে ফেলবে। আচ্ছা, এখন আমরা 12 নম্বর রুলসে চলে যাই। রুল নাম্বার 12 আমি বলেছি যে অলওয়েজ থাকলে, যদি একটা সেন্টেন্স অলওয়েজ থাকে তাহলে এটা কিভাবে তোমরা সলভ করবে। দেখো, যদি অলওয়েজ থাকে তাহলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে। কি বসবে? অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে এবং অ্যাফার্মেটিভ শব্দ নেগেটিভ ফর্ম হবে। ওই যে আমি একটু আগে যে বক্সে যে এই শব্দগুলো দেখিয়েছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ফর্ম গুলো, ওগুলো মুখস্থ করে ফেলবে। ওগুলো এখানেও লাগবে। যদি অলওয়েজ থাকে তাহলে নেভার বসবে এবং অ্যাফার্মেটিভ শব্দ নেগেটিভ ফর্ম বসবে। তো আমি একটা এক্সাম্পল, এখানে আমি তোমাকে 2টা এক্সাম্পল শিখাবো। একটা এক্সাম্পল যেটা কিনা তোমরা ঠাটা মুখস্থ করে ফেলবে, এটা আসলে এই রুলসে মানে না, কিন্তু এই রুলসের মধ্যেই পড়ে, কিন্তু এই রুলসটা মানে না, কিন্তু এটা মুখস্থ করে ফেলবে, এটা পরীক্ষায় আসে আসে আর কি। তো আমি একটা এক্সাম্পল নিলাম। অ্যাফার্মেটিভের একটা এক্সাম্পল, আমি 2টা এক্সাম্পল দেবো, কোনটা মুখস্থ করব মানে পড়বে তোমরা এটা আমি বলে দিব। দেখো, হি ইজ অলওয়েজ পাংচুয়াল। হি ইজ অলওয়েজ পাংচুয়াল। হি ইজ অলওয়েজ পাংচুয়াল। পাংচুয়াল শব্দের অর্থ কি জানো তোমরা? সময়নিষ্ঠ। ওকে, পাংচুয়াল শব্দের অর্থ সময়নিষ্ঠ। আচ্ছা, তো এটা নেগেটিভ ফর্ম কি হবে? নেগেটিভ ফর্ম হবে, দেখো আমি কি বলেছি যে নেভারের পরিবর্তে অলওয়েজ, সরি, অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে। তাহলে হি ইজ নেভার। পাংচুয়ালের বিপরীত শব্দ কি হবে? লেট। হি ইজ অলওয়েজ লেট। শেষ। সরি, হি ইজ নেভার লেট, সে কখনোই দেরি করে না। আর হি ইজ অলওয়েজ পাংচুয়াল, সে সবসময় সময়নিষ্ঠ। একই, কিন্তু অর্থ কিন্তু এক। অর্থ এক, জাস্ট আমাদের অ্যাফার্মেটিভ আর নেগেটিভ দেখতে একরকম, মানে দুই রকম হয়ে গেল আর কি। আচ্ছা, তো এইটা গেল আরেকটা রুলস, মানে সরি আরেকটা উদাহরণ, সেটা হচ্ছে মুখস্থ করে নিবে। আমি লিখতেছি। সেটা হচ্ছে যে অলওয়েজ যদি আসে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ যদি এটা আসে, ঠাটা মুখস্থ এবং একদম মুখস্থ আকার লিখে দিবে। নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই, এটা মুখস্থ করে নিবে। ওকে, মানে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসেছে, স্পিকের বিপরীত হচ্ছে টেল, আর দা ট্রুথ এবং দা লাই বসে না আসলে। হ্যাঁ, এটার সত্যিকার রুলসটা কি, যে দা লাই বসে না, এ লাই বসে, তার মানে এ লাই। এটা মুখস্থ করে নিবে, এটা পরীক্ষা আসে। তো আশা করি 12 নম্বর রুলসটা বুঝে গেছো। আমরা আমাদের লাস্ট রুলস 13 নম্বর রুলসটা এখন শিখবো। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আজকে আমাদের শেষ রুলসটা হবে 13 নম্বর রুলস। তো 13 নম্বর রুলসে বলা হয়েছে যে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, মানে আজীবনই সত্য থাকবে। এটা আসলে বোঝার কিছু নাই, তোমরা হয়তো বুঝতে পারছো চিরন্তন সত্য জিনিসটা কি। যে চিরন্তন সত্য টাইপ বাক্যকে নেগেটিভ করতে হলে শুরুতে ইট ইজ নট দ্যাট এই কথাটা আনবে। ইট ইজ নট দ্যাট এই কথাটা আনবে, প্লাস পরের অংশ নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার ক্ষেত্রে ডু ডাস ডিড বসাতে হবে, মানে টেন্স অনুযায়ী ডু ডাস ডিড বসাতে হবে। এটা জানো যে ডু কখন বসে, ডাস কখন বসে, আমি একটু আগে শিখিয়েছি। আচ্ছা, একটা এক্সাম্পল আমরা দেখি যে
দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট। তো আমি নিলাম অ্যাফার্মেটিভ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আজীবন, আজীবনই সত্য থাকবে, তাই না? এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বাক্য যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে আচ্ছা, এটা না বোঝার কিছু নেই। এখন দেখো এটা নেগেটিভ যদি আমি করি, প্রথমত কি বসাবো? যদি ইউনিভার্সাল ট্রুথ বাক্য হয় তাহলে আমরা প্রথমে বসাবো ইট ইজ নট দ্যাট, নিলাম ইট ইজ নট দ্যাট, ইট ইজ নট দ্যাট। তারপরে দ্য সান, আমি কি বলেছি পরবর্তী যে বাক্যটা সেটা নেগেটিভ কর, মানে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার ক্ষেত্রে ডু ডাজ ডিড বসাতে হবে। কি হবে? দ্যাট দ্য সান, দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে ডাজ হবে। ডাজ নট, ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, না বোঝার কিছু নেই। এটা মনে রাখবে যে চিরন্তন সত্য যদি বাক্য হয় তাহলে প্রথমে বসবে ইট ইজ নট দ্যাট, এরপরে নেগেটিভ করবে, মানে পরের যে অংশটা মানে বাক্যটাকে নেগেটিভ করবে। নেগেটিভ করার ক্ষেত্রে ডু ডাজ অথবা ডিড বসাবে, পার্সন এবং টেন্স অনুযায়ী এটা বসিয়ে দেবে। আচ্ছা, তো আশা করি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ 13টা রুলস তোমরা খুব সহজভাবে বুঝেছো। আমি আমার যথেষ্ট চেষ্টা করেছি, আমার সম্পূর্ণটা চেষ্টা করেছি তোমাদেরকে যাতে সহজভাবে বোঝাতে পারি। আর হচ্ছে যে আমি যে শর্টকাট টেকনিক বা কৌশলগুলো দিয়েছি সেই কৌশলগুলো জাস্ট মনে রাখবে। একটা কথা সবসময় মনে রাখবে, ইংলিশ কখনোই তুমি মুখস্থ করতে পারবে না। তুমি কয়টা রুলস মুখস্থ করবে? রুলস আছে হাজার হাজার, সব রুলস মুখস্থ করতে পারবে না। রুলস কৌশলে শিখবে, মনে রাখবে এবং প্র্যাকটিস করবে। ইংলিশ জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তুমি যত প্র্যাকটিস করবে সে ততটা একটু আগায় থাকবে। আচ্ছা, তো আশা করি চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভটা শেষ হলো, বুঝতে পেরেছো তোমরা। এবং নেক্সট ভিডিওতে আমি অ্যাফার্মেটিভ টু অ্যাফার্মেটিভ না, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আনবো। তো এগুলো তোমরা শিখে প্র্যাকটিস করতে থাকো বাসায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।